ব্যবসা-বাণিজ্যে অনেক চড়াই-উতরাইয়ের গল্প থাকে। সকল প্রতিকূলতাকে জয় করে যিনি শক্তভাবে হাল ধরেন, তিনি একজন সফল ব্যবসায়ী। আজকের স্টুডিওতে উপস্থিত আছেন পাভেল আহমেদ। পাভেল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আপনার সাথে আলোচনাটা আমরা আসলে আপনার জীবনের গল্পটা জানতে চাই। এভাবে হতে পারে যে সিলেট প্রবাসী অধ্যুষিত একটি অঞ্চল, যেখানে তরুণদের একটি ঝোঁক থাকে বা উদ্দীপনা থাকে, উৎসাহ থাকে হচ্ছে প্রবাসে যাওয়ার অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে। সেই স্রোতের বিপরীতে এসে আপনি একজন ব্যবসায়ী, আমাদের সিলেটের একজন সফল ব্যবসায়ী। একাধারে আপনি হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে আছেন, আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে আছেন, ইম্পোর্ট করছেন এবং আরও বিভিন্ন ধরনের আপনাদের ফ্যামিলি লিগেসির কিছু বিজনেস আছে, টিম্বার্স বিজনেস আছে। এই জার্নিটা কিভাবে শুরু করলেন? কোথা থেকে শুরু হলো? এবং আজকের পাভেল আহমেদ গড়ে ওঠার পেছনে গল্পটাই আজকে জানতে চাই। আমার লাইফের যে বিষয় যেটা হচ্ছে, আমার যখন বয়স 16 অথবা 17 হবে, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে প্রবাবলি, তখন আমার বাবা মারা যান। আমরা হচ্ছে 3 ভাই 3 বোন আর হচ্ছে মা। তো হচ্ছে তখন আমি আর আমার বড় ভাই বড় আমাদের পরিবারের। তো আমাদের হচ্ছে তখন আমাদের উপরে কিন্তু একটা বড় একটা দায়িত্ব আমাদের উপরে চলে আসে। সেখানে আমার ভাই বোন মা সবাই হচ্ছে আপনার তাদের পড়াশোনা থেকে শুরু করে বা আমাদের বাবা যে আমাদের লাইফস্টাইলে রেখে গেছিল, যে আমাদের একটা যে সচ্ছল পরিবার, ওই দায়িত্বটা কিন্তু আমাদের 2 ভাইয়ের উপরে পড়ে যায় যে আমরা ওই সচ্ছলতাটা বজায় রাখবো। আমরা 2 ভাই হচ্ছে আমরা আমাদের বাবার ব্যবসায় জয়েন হই। তো ওইখান থেকে মূলত হচ্ছে অল্প বয়সেই যখন আমি ব্যবসায় এঙ্গেজ হই, যদিও ওই বয়সটা আমার খেলাধুলার বয়স ছিল বা হচ্ছে আরও পড়াশোনারও বয়স ছিল, বুঝছেন? এগুলা না করে কিন্তু আমাদের যে বিজনেস যেটা, এটা টিম্বার বিজনেস। এটা কিন্তু খুবই একটা আপনার হচ্ছে হার্ড ওয়ার্কিং বিজনেস বলা যায়। ওইখানে অনেক সময় লেবারের কাজ করতে হচ্ছে, অনেক সময় সুপারভাইজারের কাজ করতে হচ্ছে, অনেক সময় ম্যানেজারের কাজ করতে হচ্ছে। মানে এইরকম আর কি, মাল্টিফাংশনাল কাজ আর কি। তো ওইখান থেকে আমি ওইদিকেই মানে সম্পূর্ণরূপে ঝুঁকে যাই আমার বাবার ব্যবসায়। এখন আমাদের ব্যবসাটা ভালোই রান করতেছে। এইটার সাথে একটা ফার্নিচারের ফ্যাক্টরিও আছে। তো ওইখানে যখন কাজ শুরু করি, কাজ যখন করছি, তখন আমার কিন্তু একটা মনের মধ্যে একটা জিনিসই আসতো, এইটা কিন্তু হচ্ছে আমার করে বলতে পারতাম না। ব্যবসাটা কিন্তু বাবার ছিল। তখন ওইখান থেকে আমার কিন্তু একটা মানে একটা স্পৃহা জাগে যে আমার নিজের একটা আইডেন্টিটি বা নিজের একটা পরিচয় হয়তো দরকার, বুঝছেন? তো এখন হচ্ছে নিজের পরিচয় দরকার। আমি তো আর যে পড়াশোনা তো ওইখানেই আমি দুর্বল করে দিছি, যেহেতু ব্যবসায় ঢুকে গেছি। তো আমি তো আর বিসিএস হইতে পারবো না, হইতে পারবো না। তো আমার পরিচয়টা আমি একটা ওয়ে তৈরি করতে হবে, আর সেইটা হয়তো আমার সামনেই আছে বিজনেস। তো তখন যে আমি যে সাথে সাথে স্টার্ট করে দিব বা আমার হচ্ছে আমি কোনো একটা ইনভেস্টমেন্ট রেডি করে যে আমি সাথে সাথে যে কোনো ব্যবসায় জাম্প করে দিব, তা কিন্তু না। আমার মনের মধ্যে একটা লালন করা ছিল যে আমি আমার নিজের পরিচয়, যেখানে আমি ফোন দিয়ে করে বলতে পারি যে আমি পাভেল বা আমি অমুক, আমার যাতে কাউরে যাতে না বলতে হয় যে আমি অমুকের ছেলে তমুকের ভাই। এই সাথে হচ্ছে আমার বাবার কিছু আপনার ইন্সপায়ারেশন ছিল আমার প্রতি। উনি যখন আমি যখন ছোটো ছিলাম, তখন আমার বাবা সবসময় আমাকে বলতেন আমার ছেলে বড় হয়ে ব্যবসায়ী হবে, বুঝছেন? উনি কিন্তু সবাই যার যার নাম দিছে কে কি হবে। আমার ছোটো বোন যে এখন ডাক্তার, তারে কিন্তু বাবা ডাক্তারই বলতো যে আমার মেয়ে বড় হলে ডাক্তার হবে। তো আমার বাবা যারে নিয়ে যেইটা প্রেডিক্ট করছে, তারা কিন্তু সবাই ওই পর্যায়েই গেছে, বুঝছেন কি বলছি? তো এইটা কিন্তু আমার একটা নিজের মধ্যে একটা কাজ করতো যে আমার বাবা তো আমাকে বলছে আমি ব্যবসায়ী হব। তো এই মানে একটা এটা স্পিড, স্বপ্রণোদিত হ্যাঁ উদ্দীপনা কাজ করেছে হ্যাঁ, আপনার ওইটা মাঝে। কিন্তু আমার একটা স্পিড ছিল যে জি। আমার বাবা আমাকে হচ্ছে সবসময় এটা বলছে। তো এটা মনে হয় সত্য, আমি মনে হয় পারবো। আমার মনে হয় এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমার মধ্যে আছে। প্রাথমিক হ্যাঁ, মূলধন কত ছিল? আমি কিন্তু জেনারেলি হচ্ছে আপনাকে আমি এখানে ক্লিয়ার করেই বলি, আমার কিন্তু অটোমোবাইলে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। ইনভেস্টমেন্টটা ছিল না, আমি কি জন্য বলবো আপনাকে। আমার হচ্ছে আমি প্রথমে হচ্ছে টিম্বার ইম্পোর্ট করতাম। টিম্বার ইম্পোর্ট যখন করতাম, এটা আমার ফ্যামিলি বিজনেসের জন্য ইম্পোর্টটা করতাম। তখন কিন্তু আমি কিন্তু আমদানি জিনিসটা শিখে গেছি। আমি ওইটা কিন্তু ক্যাচ করে ফেলছি যে কিভাবে আমদানিটা করতে হয়। তো এখন হয়তো সময় নাই, পুরা বক্তব্য যদি বলতে যাই সেক্ষেত্রে অনেক দীর্ঘ হবে। তো এইখানে হচ্ছে আমারই একজন পরিচিত চিটংয়ের,
তো উনি হচ্ছে একদিন বলল যে বায়েল ভাই আমার হচ্ছে একজনের, উনি জানে আমি ইম্পোর্টার, তো ইম্পোর্ট করতে গেলে তো অনেক ধরনের আপনার ডকুমেন্টেশনের দরকার হয়, সেইটা আমার আছে বিদায় উনি আমার বলছে যে আমার একটা গাড়ি ইম্পোর্ট করে আইনা দিতে হবে। তো উনি হচ্ছে এগুলাতে খুবই এক্সপার্ট, যদিও উনি হচ্ছে ব্যবসায়ী না, চাকরি করে। তো উনি যে কোনোভাবে হোক আমার একটা কোম্পানি, আমার কোম্পানিটা সব ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রেশন করছে একটা জাপানিজ একটা কোম্পানির সাথে। তো করার পরে যেভাবে হোক এটা আর হয় নাই, না হওয়ার পরে হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কারণে জাপানিজ ওই কোম্পানি আমার সাথে যোগাযোগ করছে। আমি প্রথমে স্ক্যাম মনে করছি, এটা 2016। আমি প্রথমে তাদের সাথে এটা নিয়ে মানে রিপ্লাই করি নাই বা হচ্ছে কথাও বলি নাই। তো পরের দিন কিন্তু তারা আবার হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করার ট্রাই করছে, আবার বাই দ্য ফোন ডিরেক্ট কল দিছে ওরা। পরে হচ্ছে আমি তাদের সাথে কথা বলি, কথা বলার পরে আমি তাদের কিভাবে এটা আমি মোটামুটি একটা প্রাইমারি একটা নলেজ নেই আর কি, যে কেমনে কি করা যায় বা কিভাবে করতে হবে। তো আমি তাদের ওইখান থেকে একটা রেডি স্টক, আমার মনে আছে একটা রেডি স্টক একটা কার, এইটা ভিচ, এইটা সম্ভবত শিপমেন্ট কস্ট সহ $3,900 হবে। আমি চিন্তা করলাম যদি যায় তাইলে যাবে, তাইলে এইটা একটা এক্সপেরিমেন্টাল একটা করতে পারি, দেখি মানে একটু ডিফারেন্ট ওয়েতে। যদিও আমার হচ্ছে এই রিলেটেড গাড়ি রিলেটেড হচ্ছে আমার কোনো ইয়ে ছিল না, তো এক্সপিরিয়েন্স আমার এইটা ছিল যে আমি হচ্ছে আমদানি জিনিসটা বুঝি, কিভাবে আমদানিটা করতে হয়। আর আমি যে আমদানি করতাম, গাছ আমদানি করতাম, এটা কিন্তু বেরি হচ্ছে আপনার আপনার একটু ধরেন কমপ্লিকেসি ধরতে পারেন, বুঝছেন। এইটা হচ্ছে আমাদের আফ্রিকা থেকে আসতো। মানে আপনার ইম্পোর্ট নলেজটা থাকার কারণে সেটাকে ব্যবহার করে আপনি ব্যবহার করেছি, অটোমোবাইল হ্যাঁ। ইম্পোর্টের বিষয়টা চিন্তা করেছিলেন। এটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, কারণ আমরা যে গাছগুলো ইম্পোর্ট করতাম আমরা হচ্ছে আফ্রিকা থেকে করতাম, তাদের সাথে কমিউনিকেশন, ব্যাংকের যে সুইফট কমিউনিকেশন, এটা খুবই আপনার উইক ছিল। আমরা হচ্ছে দেখা গেছে যে অনেকভাবেই এটা বায়া সিঙ্গাপুর, দুবাই, ইউএসের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আফ্রিকার সাথে মানে বিজনেস কমিউনিকেশনটা করতাম। তো এখানে অনেক ধরনের হচ্ছে একটা জটিলতা ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল, বুঝছেন। আপনি তো কি একটু অনুগ্রহ করে বলবেন যে একজন তরুণ উদ্যোক্তা যিনি হচ্ছে আমদানি ব্যবসা বাণিজ্যের মধ্যে আমদানি রপ্তানির মধ্যে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমদানির ক্ষেত্রে কোনো কিছু যদি প্রোডাক্ট আমদানি করতে হয়, যেমন বর্তমানে ইন্টারন্যাশনালি অনেকগুলো বিজনেস হাব ওপেন হচ্ছে, সেক্ষেত্রে আমদানির ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে যদি একটু সংক্ষেপে আমি এই বলতেন। কথাটা বলতেছি, এর আগের ইয়েটা আমি শেষ করে নেই, জি শিওর। ভেরি শর্ট টাইমে আমি শেষ করে ফেলবো। তখন হচ্ছে তখন ওই এক্সপেরিমেন্টাল গাড়ি যখন ইম্পোর্ট করি, ওইটা বলতে পারেন আমার হচ্ছে ইনভেস্টমেন্ট $4,000, বুঝছেন। তো এরপরে যেটা হচ্ছে আমার হচ্ছে অন্যান্য ব্যবসার মাধ্যমে হচ্ছে অনেকের সাথে প্রচুর সম্পর্ক হয়েছে, প্রচুর টাইম চিটং থাকতাম। তো ওইখান থেকে একজন শোরুমের একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, উনি যদিও মালিক না, চাকরি করতো। উনি একজন আর্মি অফিসারকে বলছে যে আপনি যদি সরাসরি কোনো আমদানিকারকের মাধ্যমে গাড়ি আনতে পারেন, সেক্ষেত্রে আমরা যে শোরুমের কষ্ট এইটা কিন্তু আপনার বেঁচে যাবে। আপনি প্রি বুক করে যদি আনতে পারেন জি সেক্ষেত্রে জি হয়তো আপনার হচ্ছে ওই মানিটা সেভ হবে, আপনি একটা ভালো দামে আনতে পারবেন। তো ওনারে যখন জিজ্ঞেস করছে যে কোনো আপনার কাছে কোনো পরিচিত ইম্পোর্টার আছে কিনা, ওনার সাথে আমার যে কোনোভাবে হোক পরিচয় হয়েছে, উনি আমার নাম্বারটা দিয়ে দিছে। আমি কিন্তু তখন একটা গাড়ি যেহেতু ইম্পোর্ট করে ফেলছি, তো আমি বলতে পারি যে আমি গাড়ি আমদানি করি। জি জি। ওই রকম হয়তো ওনার সাথে আমার কখনো পরিচয় হয়েছিল যে আমি গাছ ইম্পোর্ট করি, গাড়ি ইম্পোর্ট করি, বুঝছেন। তো এটা আল্লাহ হয়তো চাইছে, আল্লাহ চাইছে যে ওই লোকটারে আমি ওই জায়গায় নিয়ে যাব। বাহ, উনি হয়তো চমৎকার। তার মাধ্যমে হয়তো আমার ওই জায়গায় একটা পরিচয় করাই দিছে। তো উনি কিন্তু তখন হচ্ছে মাহবুব ভাই, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ভাই, হয়তো ওনারে আমি ভিডিওটা সেন্ড করবো আপনারা যেটা দিচ্ছেন। উনি জি। বলতে গেলে আমার প্রথম ক্লায়েন্ট, এখনো স্টিল আমার সাথে যোগাযোগ হয় এবং আমার খুবই পছন্দের একজন প্রিয় মানুষ, ভালো মানুষ। তারপর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ভাই হচ্ছে তখন আমার সাথে, এইটা কিন্তু আমি 2016-এর কথা বলতেছি, আচ্ছা। উনি তখন সিলেট ক্যান্টনমেন্টে ছিলেন। তখন উনি কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, আমি কিন্তু উনি যখন প্রথমে যোগাযোগ করে আমি কিন্তু একটু কনফিউজ যে কীভাবে ওনাকে হচ্ছে আমি সার্ভিসটা দিব, কীভাবে হ্যান্ডেল করবো। তারপরে আমার মধ্যে একটা সাহস ছিল যে যদি এইখানে কোনো ক্ষতি হয় সেটা আমার উপরে নিব, বাট আমি এইটা করতে পারি বা সার্ভিসটা করবো, এনশিওর হ্যাঁ করবেন সার্ভিসটা আপনি। এনশিওর করবো যে আমি এটা ট্রাই করে দেখি, আচ্ছা। তো উনি ফ্যান্টাস্টিক। কিন্তু আমার সাথে যোগাযোগ করছে, যেদিন কথা হয় পরের দিন হচ্ছে উনি সরাসরি আমার টিম্বারের অফিসে গেছিলো। আমার এখনো মনে আছে, আমার মামাও একদিন ওইখানে ছিল।
ওই ক্যাবের কথা প্রায় সময় আমার মামা বলে যে তোমার একজন যে কাস্টমার আসছিল আমার একটা ক্যাব দিয়ে গেছে, মানে তাদের আর্মি অফিসারদের ক্যাব। তো এরপরে হচ্ছে আমি ফাইনালি সত্যি যেটা হচ্ছে মাহবুব ভাই কিন্তু তখন ওই আপনার অকশন শিট টিট এগুলা সব কিন্তু উনি কিন্তু জানে বুঝে, উনি কিন্তু এগুলা দেখতেছে। আমি একটা স্টকের গাড়ি ওনাকে দিছিলাম। তো আমি কিন্তু এগুলা খুব একটা ভালো বুঝতেছি না। আমি কিন্তু উনি কি বুঝতে, আমি ব্যবসা আমি করতেছি বা আমার হচ্ছে বিজনেস, উনি আমার কাছে আসছে সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু আমি ওনার কাছ থেকে মানে হচ্ছে শিখতেছি, মানে যদি না বলে আর কি, সাইলেন্টলি। তো ওই রকম তারপরে হচ্ছে ওনার জিনিসটা হচ্ছে আমি গাড়ি যেটা উনি পছন্দ করছে ওইটা আমি সাকসেসফুলি ওনারে হচ্ছে আমি হ্যান্ড ওভার হ্যান্ড করলেন। ওভার করছি। হ্যাঁ, তো হ্যান্ড ওভার করার পরে এরপরে হচ্ছে মাহবুব ভাই যেটা করছে সেটা হচ্ছে তাদের যে কমিউনিটি, যেটা ওই কমিউনিটিতে হচ্ছে আমাকে পরিচয় আপনার করাইছে। প্রমোট হয়ে গেছে, হ্যাঁ। প্রমোশনটা হয়ে গেছে। তো এরপর থেকে আর পিছনে তাকাইতে হয় নাই, ওদের ওনাদের হচ্ছে প্রচুর প্রিবুক হওয়া শুরু করলো। বাহ, তো চমৎকার। প্রিবুকটা বলি তাদের ইনভেস্টমেন্টটাই, যে হচ্ছে প্রিবুকটা হচ্ছে এইখানে কয়েকটা ফেজে হচ্ছে ইনভেস্টমেন্টটা হয়। প্রথমে এলসি, তারপরে হচ্ছে আপনার শিপমেন্ট, তারপরে হচ্ছে রিলিজিং। তো ওই ফেজগুলো হচ্ছে তারা নিজেদের ইনভেস্টমেন্টটা তারা নিজেই করতো, এবং ওইখান থেকে আমি একটা সার্ভিস চার্জ বা ভেন্ডর চার্জ হিসাবে একটা চার্জ করতাম। তো ওইভাবে হচ্ছে আমার যাত্রা। বাহ, তো এই চমৎকার। আমি আপনার সম্ভবত আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি যে আমার জি, জি। ইনভেস্টমেন্টটা কি ছিল। এবং ইনভেস্টমেন্টটা কিন্তু হিউজ ছিল, বাট ইনভেস্টমেন্টটা কিন্তু আমার নলেজ বা আমার এক্সপিরিয়েন্সটা আমার মেইন ইনভেস্টমেন্ট ছিল। আর ওইখানে হচ্ছে আমি তাদেরকে সার্ভিস দিছি, তারা কোন জিনিসটা পাইছে, তারা পাইছে যে আপনার মার্কেট প্রাইস থেকে কিন্তু মনে করেন আপনার একটা ডিফার করে একটা ভালো প্রাইস কিন্তু ওরা আপনার প্রি বুকিংয়ের কারণে হচ্ছে এই কম প্রাইসে গাড়ি নিতে পারছে। সাথে হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা কিন্তু আমার ইনভেস্টমেন্ট হিসাবেই আমি আমার বিজনেসকে গ্রো করতে পারছি আর কি। তখন যখন এইরকম হচ্ছে 2 বছর চলার পরে আমি নিজে কিছু অল্প অল্প নিজের ওন কিছু স্টক করা শুরু করলাম। শুরু করেছেন। হ্যাঁ, ওই স্টকগুলা হচ্ছে আমি তখন হচ্ছে বিভিন্ন আমার মতো ইম্পোর্টার যারা বা আমার মতো অন্য শোরুম যারা আছে তাদেরকে হচ্ছে অফার করতাম কম প্রাইসে, মিনিমাম প্রফিটে, যে আমার এই টাকাটা এখানে ব্লক না করে আমি ওইটারে হচ্ছে তাদের কাছ থেকে বিক্রি করে এইটারে আবার হচ্ছে রিসাইক্লিং করব খুব দ্রুত, যাতে হচ্ছে আমার এই টাকাটা বসে না থাকে। চমৎকার, চমৎকার স্টোরি আপনার। এখান থেকে যেটি শিক্ষণীয় সেটি হচ্ছে আপনার অর্থ বলতে এখানে পুঁজি হিসেবে ছিল না, ছিল ৩টি জিনিস যেটা আমি অনুধাবন করতে পারলাম। প্রথম হচ্ছে গিয়ে পজিটিভ পারসেপশন, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি। জি। ২ নম্বর ছিল হচ্ছে গিয়ে আপনার নলেজ। হুম। আপনি এর আগে যেটা বললেন যে জি। আপনার ইম্পোর্ট রিলেটেড নলেজ থাকার কারণে আপনি ব্যবসা বোঝাটা আপনার জি। সহজ হয়েছে। এবং ৩ নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস। জি, অবশ্যই এই ৩টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যবসার ক্ষেত্রে। কাস্টমার সার্ভিস, কাস্টমার কমিটমেন্ট, তারপরে হচ্ছে আপনি যে কোনো একটা বিজনেস করতে গেলে আপনি তো অবশ্যই এইটার বিষয়ে একটা নলেজেবল হতে হবে। এই বিষয়গুলা হচ্ছে আপনি ধরতে পারছেন যেগুলা, এটা আসলে এইটাই ছিল মূলত। তো আমি সবসময় বলবো টাকার চেয়ে আসলে এগুলোই গুরুত্বপূর্ণ। আপনি যেভাবেই হোক একটা টাকা ম্যানেজ করলেন, সেটা ছোটো পুঁজি হোক বড় পুঁজি হোক, ছোটো ব্যবসার জন্যই বলেন, একটা 1 লাখ টাকার পুঁজির একটা ব্যবসায়ী ধরেন, এখন আপনি হচ্ছে আপনি ব্যবসা বুঝেন না বা এই কাস্টমার রিলেশনশিপ জিনিসটা আপনি বুঝেন না, এটা কিভাবে হচ্ছে আপনি এটা কালেক্ট করবেন, কিভাবে আপনি এটা বিক্রি করবেন, আপনার কাস্টমার কারা, আপনার হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি যদি না বুঝতে পারেন, না জানেন, সেক্ষেত্রে আপনি এই 1 লাখ টাকা হচ্ছে আপনার এই যে যেইটা হচ্ছে মানুষ যে ব্যবসায় যে ফল করে, ব্যবসায় যে লস করে, এইটাই লস। আমি ধরেন আমি আজকে যে ব্যবসায় আছি, আমার এই ব্যবসা হয়তোবা আমি ফল করতে পারি, আমি কোলাপস হইতে পারি, আমার যে কোনো একটা ব্যবসা হয়তো নষ্ট হইতে পারে, আমি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং করতে পারি, বাট এইটা কিন্তু সাময়িক। আমার উপরে আমার এই বিশ্বাস আছে যে এইটা সাময়িক, কারণ আমার কাছে যে এক্সপেরিয়েন্স আছে বা আমার কাছে যে নলেজ আছে, আমি ওই অভিজ্ঞতা এবং ওই জ্ঞান দিয়েই কিন্তু আমি আবার স্টার্ট করতে পারবো, এবং আমি হয়তো আজকের জায়গা থেকে আরও ভালো জায়গায় চলে আসতে পারবো। বাহ, চমৎকার। সো আমি হচ্ছে চমৎকার। কখনো হচ্ছে আমি ওই যে ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল এবিলিটি যেটা, এইটার চেয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা এবং আপনার হচ্ছে জ্ঞান, যেটা হচ্ছে যে কোনো জিনিসের উপরে যে একটা এক্সপার্টিস হওয়া, ওইটাকে আমি
প্রাধান্য দিই বা মানে একটি গুরুত্ব দিই আর স্বকীয় কি। মানসিকতা, পরনির্ভরশীলতা কমিয়ে নিজস্ব চিন্তা চেতনা দিয়ে আপনি যে কোনো কিছু নিজস্ব করতে চিন্তা চেয়েছেন। চেতনা যেটা আমি যে কোনো রিলেটেড, যেমন আমি আমার যে বিজনেস করি ওই বিজনেস রিলেটেড যে বিষয়গুলা ওইটার উপরেই ডিপেন্ড করবে আমি কিভাবে কি করব। অটোমোবাইল বিজনেসের পাশাপাশি সিলেটে আপনার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। হোটেল অ্যান্ড ট্যুরিজমের সেক্টরে আসার পেছনে চিন্তাভাবনা কি কাজ করেছে আপনার মধ্যে? দেখেন, আমাদের সিলেটের প্রেক্ষাপট যদি বলি, আমাদের সিলেটে কিন্তু বেশিরভাগ ট্রেড বিজনেস হয় এবং হচ্ছে সার্ভিস বিজনেস বেশি হয়। সবাই আমরা এটাই করি, কারণ আমরা এখনও ইন্ডাস্ট্রিয়ালি ওইভাবে ডেভেলপ হইতে পারি নাই, আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো। তো এটা আমি পরে এক সময় বলবো যদি সুযোগ থাকে। তো যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার কোনো সুযোগ থাকতো সেক্ষেত্রে অবশ্যই আমি হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতাম। আমি কিন্তু হচ্ছে আপনার হোটেল সার্ভিস বিজনেসে আসছি। এইটা আসার পিছনে স্পেসিফিক কোনো কারণ নাই, এইটা হচ্ছে একটা বিজনেস করার আগ্রহ থেকে এইটা আমি আসছি মূলত। আর আমার একটা জিনিস ছিল হচ্ছে আমি আমাদের আপনি জানেন সম্ভবত আমাদের একটা ফার্নিচারের ফ্যাক্টরি ছিল, ছিল না এখনও আছে। তো ওইটা যখন আমরা কাজ করতাম এখানে অনেক বাসার হচ্ছে ডোর ফার্নিচার ওইগুলা কিন্তু আমরা হচ্ছে মানে ইয়ে করতাম, প্রোডাকশন করতাম আর কি। তো ওইগুলা থেকে হচ্ছে একটা নলেজ ছিল, মেজারিং নলেজ, তারপরে হচ্ছে একটা ধরেন আপনার আইডিয়া ছিল, ডিজাইনিং প্ল্যানিং ওইগুলার উপরে একটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো হোটেল বিজনেস তো আসলে হচ্ছে লাক্সারি একটা বিজনেস এবং ওইখানে হচ্ছে অনেক শখের এক বিষয় আছে, যেমন আপনার ডেকোরেশন বিষয়টা। তো ওইগুলা থেকেই হচ্ছে এইখানে চলে আসা, ভেরি সিম্পলি এইখানে চলে আসা। 2017 হচ্ছে আমার হোটেল ইন্ডাস্ট্রিতে আসা আর কি। তো আমি দেখছি এই ইন্ডাস্ট্রি কিন্তু খারাপ না আমাদের সিলেটের জন্য, কিন্তু আরও অনেক কিছুর প্রয়োজন আছে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য। আমি তারপরেও বলি যেহেতু সুযোগ পাইছি হয়তো এটা কাজে লাগবে বা কারো কাছে এটা মেসেজ হিসাবে যাইতে পারে, যেটা হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে। এখানে দেখেন আমাদের হোটেল ইন্ডাস্ট্রি মানে বলতে গেলে এটা জোর করেই আমরা চালাচ্ছি। কিভাবে আমি বলি আপনাকে, ঢাকা থেকে সিলেটে আসতে গেলে বর্তমানে প্রায় 10 থেকে 11 ঘন্টা লাগে মোটামুটি, বুঝছেন কি বলছে। আর এরপরে হচ্ছে আপনি ফ্লাইটে আসতে চান, ফ্লাইটে আসতে গেলে দেখা গেছে 6 থেকে 7 হাজার পার পার্সন ভাড়া, বুঝছেন। ওই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু ব্যবসা করতেছি, বুঝছেন। তো এই পরিস্থিতিগুলো আসলে মানে এগুলার হচ্ছে একটা সমাধান করা দরকার উত্তর, যেখানে হচ্ছে আমাদের ফ্লাইটের যে আমাদের ফ্লাইটের ফেয়ারটা অবশ্যই একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা দরকার এবং যত দ্রুত সম্ভব আমাদের যে চলাচল যোগাযোগ ব্যবস্থাটা যত উন্নত দ্রুত করা সম্ভব, এখন দরকার কাজ এবং সহজ চলতেছে করা ওইটাকে দরকার। যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করে আমাদের স্বাভাবিক একটা হচ্ছে উম, যানবাহন চলাফেরার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আপনি দেখেন ওই যে গত 2 দিন আগে আমাদের এখানে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটছে তাজপুরের এইখানে, প্রতিনিয়ত সিলেটের রাস্তায় এই রকমের দুর্ঘটনা ঘটতেছে। এইগুলাও কিন্তু ইম্প্যাক্ট করতেছে আমাদের বিজনেসের জন্য, যে মানুষ বাসে আসবে বা গাড়ি চালায় আসবে কেমনে আসবে, যে এইখানে তো একটা মৃত্যুপুরী হয়ে গেছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট এবং প্রতিদিন মৃত্যু। এরপরে হচ্ছে আমাদের একটা প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের যে টুরিস্ট স্পটগুলা ওইগুলা হচ্ছে ন্যাচারালি আছে, এইগুলার যে কোনো গার্জিয়ান নাই যে এগুলার যে একটু সুন্দর করে রাখবে। দেখেন আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম ভাবে কিন্তু আমাদের সিলেটকে সবাই হচ্ছে সমাদর করে, আমাদের এই মানে প্রাকৃতিক যে আমাদের যে সম্পদটা আমরা পাইছি এগুলা দেখার জন্য লোকজন ছুটে আসে, বাট আমরা এগুলা তো রাখতে পারতেছি না। সিলেটে বর্তমানে সম্ভাবনাময় ৩টি ব্যবসার নাম বলুন, যেটা আমাদের তরুণ উদ্যোক্তারা আকর্ষিত হতে পারে বা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে? অনেক কিছুই আছে সত্যি, যেটা ধরেন আমাদের সিলেটে কিন্তু এক্সপোর্ট বেস বিজনেসে কিন্তু যাইতে পারে। এক্সপোর্ট বিজনেস বলতে গেলে যে দেখা গেছে যে ছোটো ছোটো পরিসরে কিন্তু আপনার এই বিজনেসটা করা যায়, লার্জ স্কেলে ইনভেস্টমেন্ট আপনার দরকার নাই। এখন এই এক্সপোর্ট অনেকে শোনার পরে বলবে যে আমি নিজের দেশেই ব্যবসা করতে পারতেছি না, এক্সপোর্ট কেমনে করব। এক্সপোর্ট আসলে আমাদের বায়ার তো হচ্ছে আমাদের নিজের গড়ে। এখন গড়ে কীভাবে বলি, আপনি যখন কোনো এক্সপোর্ট করতে যাবেন দেখা গেছে এইখানে ইনডেন্টর টিনডেন্টর অনেক কিছু আছে, আপনি থার্ড পার্টির মাধ্যমে আপনি হচ্ছে বায়ার খুঁজে তারপরে আপনি বিক্রি করবেন। তো এইরকম না, আমাদের সিলেটের প্রচুর লোক সারা বিশ্বে বসবাস করে। আপনি মিডল ইস্ট বলেন, আপনি সাউথ আফ্রিকাতে বলেন,
আপনি ইউরোপে বলেন, ইংল্যান্ডে বলেন, কানাডায় বলেন, আমেরিকায় বলেন। তো এইগুলা হচ্ছে গুটি কয়েকজন বড় আপনার ইনভেস্টররা বা এক্সপোর্টাররা এগুলো এক্সপোর্ট করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ছোটো অল্প অল্প পরিসরে করতে পারেন। স্মল এন্টারপ্রাইজ। হ্যাঁ, স্মল এন্টারপ্রাইজ আপনি ধরেন আপনার ছোটো পরিসরে করা যায়, এটা এয়ার কার্গোর মাধ্যমে করা যায়, বুঝছেন কি? আচ্ছা, অনেক কিছুই মানে আছে। যে কোনো সিগনেচার হ্যাঁ, আইটেম, ভেজিটেবল আছে, আমাদের যে লোকাল ভেজিটেবল যেগুলো, হ্যান্ডিক্রাফট আছে, আপনি কারু পণ্য যেগুলো, এগুলোও কিন্তু প্রচুর ডিমান্ডেবল কিন্তু বাইরের দেশে। তো এইখানে যদি তরুণরা যদি এগুলা যদি খুঁজে বাইর করে, যদি আপনার যে তারা কি করবে, এইভাবে যদি অল্প পরিসরে যদি শুরু করে পারবে, বুঝছেন কি বলছি? এইখানে আমি অনেক লোক দেখছি যে আপনার তার বয়স 35 হয়ে গেছে, সে এখনও অপেক্ষায়, বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিচ্ছে, বিদেশ যাবে। আমি এই জিনিসটাই মেসেজ দিব যে বিদেশ যখন যাওয়ার সময় হবে, বাইরে যখন যাওয়ার সময় হবে, আপনি যাবেন, বাট টাইমটা নষ্ট না করে কাজ শুরু করে দেন। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বুঝছেন কি বলছি? এখন আপনি দেখেন, আমি কিন্তু নিয়ার অ্যাবাউট 20 অ্যাবাভ কান্ট্রি আমি ঘুরছি। তার মধ্যে ইংল্যান্ডও আছে, কানাডাও আছে, ইউএসএও আছে। তো আমার ব্যবসা কিন্তু আমাকে কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে, বুঝছেন? তো সেক্ষেত্রে বলবো যে আপনি হচ্ছে ওই জায়গার অপেক্ষা না থেকে, ওই বাইরে যাওয়ার অপেক্ষায় না থেকে কাজে লেগে পড়ুন। আপনি ছোটো অল্প পরিসরে ব্যবসা শুরু করুন, তারপরে হচ্ছে নিজের জন্য আপনি জাম্প করবেন। তো ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফলতার মুখ দেখবেন। চমৎকার বলেছেন। জি ভাই। এবং আপনার কথার মাধ্যমে, বোনের গল্পের মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হবে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, ব্যবসায়ী হতে চাচ্ছেন, কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে, এই শুভকামনা থাকছে। দর্শক, ব্যবসা করার ক্ষেত্রে শুধু টাকা পয়সা হলেই হয় না, টাকা পয়সার পাশাপাশি শ্রম, মেধা, দক্ষতা ও সততার প্রয়োজন পড়ে। যখন এই সব কিছুর সমন্বয় থাকে, তখনই তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।